উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি আলহামরা জাহান ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সাভার সরকারি কলেজ। গত 4 অক্টোবর একযোগে আনুষ্ঠানিকভাবে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছে। বৈশ্বিক মহামারী করোনার কারণে তোমাদের শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না আমরা, তারপরও অনলাইন ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি। এই যে অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেজন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। আমি আরও ধন্যবাদ জানাতে চাই সাভার সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমরুল হাসান স্যার এবং উপাধ্যক্ষ জনাব ডক্টর দিল আফরোজা শামীম ম্যাডামকে, যাদের তত্ত্বাবধানে আমরা নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ক্লাস শুরু করছি। তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2020-21। আজকে আমি যে অধ্যায়ের উপর ক্লাস নিব সেটি হচ্ছে প্রথম অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব, প্রি ইসলামিক অ্যারাবিয়া। আজকের পাঠদানের বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও অধিবাসীদের উপর এর প্রভাব বর্ণনা করো। এটি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস। তাহলে শিক্ষার্থীরা, শুরু করছি। প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও অধিবাসীদের উপর এর প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নের শুরুতে আমাদের যেটুকু ভূমিকা বলতে হবে সেটা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের আবির্ভাবের কারণে ইতিহাসে আরব ভূমি অত্যন্ত মর্যাদার অধিকারী। বিভিন্ন কারণে আরবের ভৌগোলিক অবস্থান যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি প্রাক ইসলামী যুগে তার অবস্থাও ছিল বৈচিত্র্যপূর্ণ, আর তারই প্রভাব পড়েছিল সেখানকার অধিবাসীদের উপর। আরবের ভৌগোলিক অবস্থান ও অবস্থা এবং অধিবাসীদের উপর এর প্রভাব, এই সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি। শুরুতেই ভৌগোলিক অবস্থান। আরব দেশ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সঙ্গমস্থলে অবস্থিত। এর উত্তরে ইরাক, ট্রান্স-অক্সিয়ানা, জর্ডান ও সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে রয়েছে লোহিত সাগর। তিন দিকে পানি দ্বারা বেষ্টিত বলে একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এই উপদ্বীপের আয়তন 10 লাখ বর্গমাইলের মতো। আরব দেশটি পশ্চিম পূর্ব দিকে ক্রমশ ঢালু। এর উচ্চতা মোটামুটিভাবে উত্তরে 12,000 ফুট এবং দক্ষিণে 10,000 ফুট। আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কারের পূর্বে প্রাচীন মানচিত্র অনুযায়ী আরব ভূমি পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত ছিল। এরপর ভৌগোলিক অবস্থা। মরুময় আরব দেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলছি। প্রথমেই ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি অনুসারে আরব দেশকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথমেই পশ্চিম উপকূলীয় পাহাড়ি অঞ্চল। আরবের পশ্চিমে লোহিত সাগরের তীরবর্তী এই অঞ্চল উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত।
এখানে বেশ কিছু পাহাড় রয়েছে। পশ্চিম উপকূলের দিকে ঢালু এই পর্বতশ্রেণীকে আরবের মেরুদণ্ড বলা হয়। অবশ্য পূর্ব দক্ষিণের ওমান উপকূলেও একটি পর্বতশ্রেণী রয়েছে। তারপর উত্তরের মরুময় অঞ্চল। আসলে পুরো আরব উপদ্বীপটি একটি বিশাল মরু অঞ্চল। আরবের এই বিশাল মরুভূমিকে আরব ভূমি বিশারদরা 3 ভাগে বিভক্ত করেছেন, যথা নাফদ বা আল বাদিয়া মরুভূমি, আল দাহনা অঞ্চল ও আল হাররাহ অঞ্চল। তবে হেজাজ ও এর উত্তরের আরব ভূমিকে আমরা শুধু মরু অঞ্চল বলে অভিহিত করতে পারি। তারপর যে পয়েন্ট নিয়ে তোমাদের আলোচনা করছি সেটা হচ্ছে সমতল অঞ্চল। হিজাজের নিম্নবর্তী আরবের দক্ষিণাঞ্চলকে সমতল অঞ্চলের অন্তর্ভুক্ত করা যায়। ইয়েমেন ও ওমানের এই অঞ্চলসমূহ ভূপ্রকৃতিগত দিক থেকে পাহাড়ি বা উত্তরের মরু অঞ্চল হতে অনেকটা উর্বর ও বাসোপযোগী। এই অঞ্চলের জলবায়ু সম্পর্কে বলছি। জলবায়ু। আরব দেশের জলবায়ু প্রচণ্ড রকমের শুষ্ক ও গরম। অভ্যন্তরীণ নদ নদীর অভাবে উত্তপ্ত মরু অঞ্চল শুষ্ক, রৌদ্রদগ্ধ ও বৃক্ষলতা পাতাহীন। নির্মল লু হাওয়া এর চিরন্তন সাথী। এর 1/3 ব্যাপী কেবল বালুকা রাশি। বৃষ্টিপাত অধিকাংশ স্থানে নেই বললেই চলে। পারস্য উপসাগরের তীরবর্তী ওমান উপকূলে এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেন উপকূলে কিছু কিছু বৃষ্টি হয়। অধিবাসী ও সম্পদ। আরবগণ সেমিটিক জাতীয়, তাদের ভাষা আরবি। এর অধিবাসীগণ কষ্ট সহিষ্ণু ও বলিষ্ঠ দেহের অধিকারী। অধিকাংশ আরবি মরুচারী বেদুইন। অল্প সংখ্যক ব্যবসায়ী ও অভিজাত আরবরা নগরে স্থায়ীভাবে বসবাস করত। কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্য ছিল প্রাচীন আরবদের প্রধান উপজীবিকা। মরুময় আরবের কৃষি সম্পদ ছিল খুবই নগণ্য, কারণ মরুভূমিতে ফসল ও উদ্ভিদ জন্মানো এটা কঠিন ছিল। মরুদ্যানে গম, যব, ভুট্টা, ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়। প্রধান ফসল খেজুর আরবের সর্বত্র ফলে। ইয়েমেনের মোকা কফি প্রসিদ্ধ। এছাড়া কোথাও কোথাও ধান, আঙ্গুর, জোয়ার, ডালিম, আপেল, কমলালেবু, তরমুজ, ইক্ষু প্রভৃতি লক্ষ্য করা যায়। উট, গাধা, ছাগল, মেষ, দুম্বা আরব দেশের প্রধান প্রাণীজ সম্পদ। আরব দেশের ঘোড়া বিশ্ববিখ্যাত, কিন্তু এটি পরবর্তীতে আমদানিকৃত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের আরবদের চরিত্রে এই ভৌগোলিক পরিবেশের কি প্রভাব পড়েছিল সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করছি। আশা করি তোমরা কষ্ট হলেও একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আরব উপদ্বীপের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু আরববাসীদের চরিত্রে গভীর প্রভাব বিস্তার করে আছে। তাহলে আমি এ সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই সংগ্রামী, কষ্ট সহিষ্ণু। মরুময় অনুর্বর ভূমি, উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া, জীবন ধারণের দ্রব্য সামগ্রীর দুষ্প্রাপ্যতা, দিগন্ত বিস্তৃত বালুকা রাশি আরববাসীদের দেহ, মন ও জীবনধারায় যে রেখাপাত করে তারই প্রভাবে তারা পরিশ্রমী, দুর্ধর্ষ এবং সংগ্রামী ও কষ্ট সহিষ্ণু জাতিতে পরিণত হয়। সাম্যবাদী। জীবন ধারণের উপযোগী দ্রব্য সামগ্রীর দুষ্প্রাপ্যতা আরববাসীকে সাম্যবাদের অনুসারী করে তুলেছিল। কৃষিযোগ্য ভূমি ও ফলের বাগান সাধারণত ব্যক্তিগত এবং গোচারণ ভূমি, কূপ ইত্যাদি ছিল তাদের সাধারণ সম্পত্তি, যেখানে তাদের ব্যক্তিক অধিকার সকলের জন্য সমান ছিল। এরপর দ্বন্দ্ব কলহবাদী। অশিক্ষিত সমাজে যেখানে সকলের অধিকার সমান, সেখানে অধিকারের সীমারেখা সম্বন্ধে পরিষ্কার জ্ঞান না থাকায় দ্বন্দ্ব কলহের সূত্রপাত হওয়া অস্বাভাবিক ছিল না। আরবদের যুদ্ধ বিগ্রহ এই কলহের প্রতিচ্ছবি। লুণ্ঠন, তৎপরতা, রাহাজানি, খুন খারাপি তাদের মধ্যে দূষণীয় ছিল না। এরপর গোত্রের প্রতি আনুগত্যশীলতা। মরুচারী বেদুইন আরবদেরকে
প্রয়োজনের তাগিদে যেমন গোত্রীয়ভাবে বসবাস করতে হতো, তেমনি গোত্র ও গোত্র প্রধানের প্রতি তাদেরকে চরম আনুগত্যশীল করে তোলে। গোত্রপ্রীতি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীন চেতা আর গণতন্ত্রের। এর পরের পয়েন্ট হচ্ছে স্বাধীন চেতা ও কেন্দ্রীয় শাসন বিমুখতা। স্বাধীন চেতা ও কেন্দ্রীয় শাসন বিমুখতা। অস্থায়ীভাবে বসবাস, বন্ধনহীন জীবনধারা, অভাব অনটন ও জীবনের সর্বত্র অনিশ্চয়তা আরববাসীদেরকে স্বাধীন চেতা করে তোলে। ফলে সেখানে কেন্দ্রীয় কোনো শাসন যেমন গড়ে উঠতে পারেনি, তদ্রূপ তাদের চরিত্রে কেন্দ্রীয় শাসন বিমুখ একটি প্রভাব স্থায়ী হয়ে যায়। সে সময়ে প্রাক ইসলামী আরবের নারীর প্রতি যে অবহেলা ছিল সে সম্পর্কে তোমাদের একটু বলছি। নারীর প্রতি অবহেলা। যুদ্ধাংদেহী সমাজ ব্যবস্থায় পুত্র সন্তানের কদর থাকাই স্বাভাবিক, কেননা গোত্রভিত্তিক সমাজ কাঠামোতে পুরুষ সভ্যের সংখ্যাধিক্য গোত্রে শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন করত। বস্তুত কন্যা সন্তানই ছিল সমাজের বোঝা। যুদ্ধ বিগ্রহে পরাজয়ের অর্থ ছিল নারীদের দাসত্ব। তাছাড়া কন্যা সন্তান বৃদ্ধিতে অনাহার বা অর্ধাহার, এটাই ছিল অধিকাংশ আরবদের ধারণা। দুরাচারিতা। দারিদ্র ও বংশবৃদ্ধির ভয়ে নারীদের প্রতি পুরুষদের যথেচ্ছাচারী করে তোলে। বেদুইনদের নিকট অতীত ও ভবিষ্যতের মূল্য ছিল না, বর্তমানই তাদের যথাসর্বস্ব। তাই পাঁচমিশালি আড্ডা, জুয়ার আসর, নৃত্যগীতের সমাবেশ ইত্যাদি দ্বারা তারা বর্তমানকে উপভোগ করত। এ পর্যায়ে আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ধর্ম কর্মের শিথিলতা ও অতিথি পরায়ণতা। মরুভূমিতে রাত ভয় সংকুল ভূত প্রেত দৈত্য দানবের সদা আনাগোনা, এই সাধারণ বিশ্বাস আরববাসীদেরকে যেমন সর্বপ্রাণবাদী ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী করেছিল, তেমনি মরুভূমির পথিককে ভয় থেকে আশ্রয় দেওয়ার নিমিত্তে আরবরা অতিথি পরায়ণ হয়ে উঠেছিল। কাব্যচর্চা ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস। উটের পায়ের তলে ও উট বালকের মুখের ছন্দ মিশ্রিত শব্দ মিলেই আরবি কাব্য সাহিত্যের উৎপত্তি বলে অনেকের ধারণা। বেদুইনরা জন্মগতভাবে জ্যোতির্বিদ। জীবনের ভয়াবহতা ও অনিশ্চয়তা তাদেরকে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী করেছিল। তাছাড়া তীর ধনুক নিক্ষেপ করে তারা ভাগ্য নিয়ন্ত্রণের চেষ্টা করত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শেষ পর্যায়ে এসে তোমাদেরকে এই কোশ্চেনের যে শেষ পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিশ্বের মানচিত্রে আরবের অবস্থান ছিল বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ। এখানকার অধিবাসীদের দেহমন, জীবনযাত্রা, স্বভাব চরিত্র গঠনে ভৌগোলিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক কারণে তারা কর্মঠ, স্বাস্থ্যবান, বলিষ্ঠ ও স্বাধীন এবং স্বতন্ত্রভাবে জীবনযাপনে অভ্যস্ত ছিল। পরিবেশই তাদের ধর্মীয় বিশ্বাসকে করেছিল কলুষিত। শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।